হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সুরজ স্যার। তোমাদের আমি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার শুরু করেছিলাম, যেই চ্যাপ্টার থেকে আমরা গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, নন স্টিকেশন, এই টপিকগুলো আমরা কভার করেছি। আজকে আমরা দেখে নেব কন্ডাক্ট্যান্স ইন সলিউশনস। তো চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা ইলেকট্রোলিসিসের কনসেপ্ট সম্পূর্ণ বুঝেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম? ক্যাথোডে কপার বা অন্য কোনো পদার্থ এসে ডিপোজিট হচ্ছে, কিন্তু ক্যাথোডে কতটা কপার বা অন্য কোনো পদার্থ কতটা জমা হচ্ছে সেটা আমরা নির্ধারণ করতে পারি। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের ফ্যারাডের ফার্স্ট ল এবং সেকেন্ড ল ভালো করে বুঝে নিতে হবে। মাইকেল ফ্যারাডে একজন সায়েন্টিস্ট, যিনি সর্বপ্রথম ইলেকট্রোলিসিসের কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। তো ফ্যারাডের ফার্স্ট ল কী বলছে দেখে নিচ্ছি। দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিয়াকশান হুইচ অকার্স অ্যাট অ্যানি ইলেকট্রোড ডিউরিং ইলেকট্রোলিসিস বাই এ কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাসড থ্রু দ্য ইলেকট্রোলাইট। অর্থাৎ ক্যাথোডে কতটা পরিমাণ কপার বা অন্য কোনো পদার্থ এসে জমা হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে? আমরা কতটা ইলেকট্রিসিটি পাস করাচ্ছি ওই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দুটো ইলেকট্রোড একই সলিউশনে ডিপ করা আছে। তো এখন ক্যাথোডে কতটা কপার এসে ডিপোজিট হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? না, ইলেকট্রোলাইটে আমরা কতটা ইলেকট্রিসিটি পাস করাচ্ছি তার উপরে। যদি আমরা ধরে নিই ইলেকট্রোলাইটে আমরা কিউ কুলম্ব তড়িৎ চালনা করলাম এবং তার ফলে ক্যাথোডে আমার ডব্লিউ গ্রাম কপার এসে ডিপোজিট হলো, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি? না, ডব্লিউ গ্রাম কপার ডিপোজিট হয়েছে ক্যাথোডে কতটা পরিমাণ তড়িৎ চালনা করার ফলে? কিউ কুলম্ব তড়িৎ চালনা করার ফলে। তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। আচ্ছা, তাহলে এখানে ডব্লিউটা কি? ডব্লিউ হচ্ছে মাস অফ দ্য মেটাল ডিপোজিটেড ইন গ্রাম। আচ্ছা, কিউ আমি কি বললাম এক্ষুনি? কিউ হচ্ছে চার্জ ইন কুলম্ব। এখন যদি আমরা প্রপোর্শনাল তুলে দিই তাহলে ডব্লিউ ইকুয়াল টু কী হবে? ডব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। আচ্ছা, এখানে জেড এলো, জেডকে আমরা কি বলছি? জেডকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এখন যে কতটা পরিমাণ তড়িৎ চালনা করা হয়েছে? কিউ কুলম্ব। তো এটা আমরা নির্ধারণ করব কিভাবে? যদি আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড সময় ধরে আমার আই অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করেছি, টি সেকেন্ড সময় ধরে আই অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। টি সেকেন্ড সময় ধরে আমি আই অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করেছি, তাহলে প্রবাহিত তড়িতের পরিমাণ কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তো সেখান থেকে আমরা ডব্লিউ ইকুয়াল টু কী লিখতে পারি? জেড ইন্টু আই ইন্টু টি। তাহলে জেডকে আমরা কি বললাম? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো জেড আমরা কিভাবে পাবো, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে বের করব? এই ইকুয়েশান থেকে আমরা কি দেখছি? যদি আমার আইয়ের ভ্যালু 1 হয়ে যায় আর টাইম 1 সেকেন্ড হয়ে যায় এবং আইয়ের ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয়ে যায়, তাহলে ডব্লিউ ইকুয়াল টু আমি কী পাচ্ছি? জেড পাচ্ছি। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট এর ডেফিনেশান হবে
1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করার ফলে ক্যাথোডে যতটা পরিমাণ কপার বা অন্য কোনো পদার্থ এসে ডিপোজিট হচ্ছে তাকেই আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। অর্থাৎ সেই শর্তেই I এবং T যদি 1 হয়ে যায় সেই শর্তেই W = Z হবে। তো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট একে আমরা এক্সপ্রেস করব এইভাবে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 9650 কুলম্ব। তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি না, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 96500 কুলম্ব। তো ইকুইভ্যালেন্ট ওয়েট জিনিসটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে equivalent weight equal to atomic weight by valency factor। তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে আমরা কীভাবে প্রকাশ করলাম না, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 96500 কুলম্ব। আবার ইকুইভ্যালেন্ট ওয়েটকে কীভাবে আমরা এক্সপ্রেস করতে পারি না, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। অ্যাটমিক ওয়েট আমরা সবাই জানি, কিন্তু ভ্যালেন্সি ফ্যাক্টর জিনিসটা কি সেটা আমি বলে দিচ্ছি। কোনো মেটাল আয়নের যতগুলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রবণতা রয়েছে তাকে আমরা বলবো ভ্যালেন্সি ফ্যাক্টর। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি আমি Zn+2 আয়ন নিই, এই আয়ন কি করবে, দুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কিসে কনভার্ট হবে না জিঙ্কে। তো এক্ষেত্রে এর ভ্যালেন্সি ফ্যাক্টর হয়ে যাবে 2। যদি আমি একইভাবে Al3+ আয়ন নিই, এ কি করবে, 3টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কিসে পরিণত হবে না অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তো এক্ষেত্রে এর ভ্যালেন্সি ফ্যাক্টর হয়ে যাবে 3। আচ্ছা, নেক্সট ফ্যারাডে ফার্স্ট ল থেকে আমরা প্রবলেম দেখে নেব। A 5 ampere current is passed through a solution of zinc sulfate for 40 minutes. The amount of zinc deposited at the cathode is। তো এখান থেকে আমার কি কি ডাটা পাচ্ছি, অ্যাম্পিয়ার। আচ্ছা, আর কি আছে, টাইম দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে 40 মিনিটস। এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা কি বলতে পারি না, মাস of zinc deposited W equal to Z into Q। আচ্ছা, জেডকে আমি কি বলেছিলাম, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যাকে আমরা কিভাবে লিখতে পারি, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টকে আমরা লিখতে পারি যে ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 96500 কুলম্ব ইন্টু জেডের ভ্যালু আমি বসালাম। এরপর কিউর ভ্যালু কি আছে না I ইন্টু টি। তাহলে এখান থেকে পাবো I ভ্যালু হচ্ছে 5 আর টির ভ্যালু হচ্ছে
2400 সেকেন্ড। নেক্সট আমরা কি জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি না অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তো জিঙ্কের অ্যাটমিক ওয়েট কত 65.39 বাই জিঙ্কের ভ্যালেন্সি ফ্যাক্টর কত ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা একটু আগে আমি লিখলাম যে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। অ্যাটমিক ওয়েট কার জিঙ্কের অ্যাটমিক ওয়েট হচ্ছে 65.39 তার ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2 আর তার নিচে রয়েছে 96500 ইন্টু 5 ইন্টু 2400। তো এখান থেকে আমরা কত গ্রাম জিঙ্ক ক্যাথোডে ডিপোজিট হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 4.065 গ্রাম। তো ফ্যারাডের ফার্স্ট ল থেকে এই প্রবলেমটা আমরা সলভ করলাম। নেক্সট আমরা জানবো ফ্যারাডের সেকেন্ড ল। ফ্যারাডের সেকেন্ড ল জানার আগে এই ছবিটা আমরা ভালো করে দেখব। এখানে দেখছি একটা কন্টেনারে কপার ইলেকট্রোড যেটা কিনা কপার সালফেট সলিউশনে ডিপ করা রয়েছে, আর একটা কন্টেনারে সিলভার ইলেকট্রোড সিলভারের কোনো সলিউশনে ডিপ করা রয়েছে। এখন ইলেকট্রোডকে একটা ব্যাটারির মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে দুদিকেই সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস হচ্ছে। তো এখান থেকে কি আমরা এটা বলতে পারি যে দুদিকে যদি সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস হয় তাহলে একদিকের ক্যাথোডে যতটা কপার ডিপোজিট হবে আরেক দিকের ক্যাথোডে ততটাই সিলভার ডিপোজিট হবে? না, তা একবারই নয়, কারণ কপার এবং সিলভার সম্পূর্ণ আলাদা জিনিস। এদের রিয়াকশন করার টেন্ডেন্সি আলাদা, এদের ধর্ম আলাদা, যে কারণে এরা কখনোই একই পরিমাণ জমা হতে পারে না। তো এটা আমরা এটা বুঝতে গেলে আমাদের ফ্যারাডের সেকেন্ড ল জেনে নিতে হবে। কি বলছে? দ্য অ্যামাউন্টস অফ ডিফারেন্ট সাবস্টেন্স লিবারেটেড বাই দ্য সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাসিং থ্রু দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন আর প্রপোর্শনাল টু দেয়ার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটস। অর্থাৎ এখানে বলতে চাইছে যে কতটা পরিমাণ কপার ডিপোজিট হবে আবার এখানে ক্যাথোডে কতটা পরিমাণ সিলভার ডিপোজিট হবে সেটা ডিপেন্ড করছে এদের ইকুইভ্যালেন্ট ওয়েটের উপরে। অর্থাৎ এদের ওয়েট কার উপর ডিপেন্ড করছে না এদের ইকুইভ্যালেন্ট ওয়েটের উপর। এখন আমি যদি ধরে নিই যে এখানে ক্যাথোডে W1 গ্রাম কপার জমা হয়েছে আর এখানে ক্যাথোডে W2 গ্রাম সিলভার জমা হয়েছে, তাহলে ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমি এটা লিখতে পারি যে W1 বাই W2 ইকুয়াল টু E1 বাই E2। আচ্ছা, E1 এবং E2টা কি আমি এক্ষুনি বললাম, E1 এবং E2 হচ্ছে এদের ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, তাহলে W1টা এখানে হচ্ছে ডিপোজিটেড মাস অফ কপার, W2টা কি ডিপোজিটেড মাস অফ সিলভার, E1 আমি কি বললাম এক্ষুনি, E1 বললাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার। আচ্ছা, E2 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সিলভার, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সিলভার। ফ্যারাডের সেকেন্ড ল আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা একটা প্রবলেম দেখে নেব।
The same current if passed through solution of silver nitrate and cupric salt connected in series, if the weight of silver deposited is 1.08 gram, calculate the weight of copper deposited. তাহলে ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা এক্ষুনি কি জানলাম যে W1 বাই W2 ইকুয়াল টু E1 বাই E2। আচ্ছা, এখানে W1 কি বলেছে না, W1 বলেছে ডিপোজিটেড মাস অফ সিলভার, ডিপোজিটেড মাস অফ সিলভার। তো সেটা কত? 1.08 গ্রাম। U1 কি? U1 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সিলভার। তো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা আমি কি বললাম একটু আগে, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। আচ্ছা, সিলভারের অ্যাটমিক ওয়েট 108 আর এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1। নেক্সট কি না W2 কি? ডিপোজিটেড মাস অফ কপার, ডিপোজিটেড মাস অফ কপার। তো এটা আমাকে বের করতে হবে, আমি এটা তো W2 নিয়েছি, W2 গ্রাম। আর নেক্সট থাকলো E2 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার। সেই একই ফর্মুলা, অ্যাটমিক ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার কি ফর্মুলা হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5, এর ভ্যালেন্সি ফ্যাক্টর 2। একটু আগেই বললাম যে Cu2+1 দুটো ইলেকট্রন অ্যাসেপ্ট করে কিসে পরিণত হচ্ছে? কপারে। তো এক্ষেত্রে যেহেতু এই দুটো ইলেকট্রন অ্যাসেপ্ট করছে তাই এর ভ্যালেন্সি ফ্যাক্টর হয়ে যাবে 2, আর এর অ্যাটমিক ওয়েট তো 63.5। যাই হোক, এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব। W1 হচ্ছে 1.08 বাই W2 ইকুয়াল টু E1 108, E2 হচ্ছে 63.5 বাই 2। তো এখান থেকে আমরা যদি W2 এর ভ্যালু ক্যালকুলেট করি তো আমাদের আসবে 0.3175 গ্রাম। তো ফ্যারাডের সেকেন্ড ল এবং সেখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা দেখে নেব। আচ্ছা, ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা কি পেয়েছিলাম? ফ্যারাডের ফার্স্ট ল থেকে পেয়েছিলাম যতটা পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটা কার সঙ্গে সমানুপাতিক ছিল না কতটা তড়িৎ আমরা ওই ইলেকট্রোলাইটের মধ্যে প্রবেশ করাচ্ছি। আর সেকেন্ড লতে আমরা কি জেনেছিলাম না ক্যাথোডে কতটা পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটা কার সঙ্গে সমানুপাতিক ছিল না তার ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে। তো ফার্স্ট ল এবং সেকেন্ড লকে আমি যদি কম্বাইন করি তাহলে আমরা কি পাচ্ছি যে W ভ্যারেজার Q ইন্টু E।
আচ্ছা, এরপরে আমরা এটাও জেনেছিলাম যে কিউ ইকুয়াল টু কী ছিল না প্রবাহিত তড়িতের পরিমাণ, যে যদি আমার আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় কত সময় ধরে, টি সেকেন্ড সময় ধরে, তাহলে কিউ ইকুয়াল টু কী হবে আইটি, তাহলে ডব্লিউ ভ্যারাইজার আই টি ই। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এটা ইকুয়াল টু হবে, তো এখানে ইকুয়াল টু সাইন দিলে একটা কনস্ট্যান্ট আসবে, তো কনস্ট্যান্ট এখানে কি না 1/f, তো 1/f ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এফ ইজ কল্ড ফ্যারাডে। তো এখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে আমরা একটু দেখে নিই এই ফর্মুলা থেকে। হাউ মেনি গ্রামস অফ কোবাল্ট মেটাল উইল বি ডিপোজিটেড হোয়েন এ সলিউশন অফ কোবাল্ট ক্লোরাইড ইজ ইলেক্ট্রোলাইট উইথ এ কারেন্ট অফ 10 amperes ফর 109 minutes, 1 farad equal to 96500 কুলম, অ্যাটমিক মাস অফ কোবাল্ট 59। তো এটা আমরা কিভাবে সলভ করব, একটু আগেই আমরা যে ফর্মুলাটা দেখলাম সেটা কি দেখলাম না W ইকুয়াল টু I ইন্টু টি ইন্টু ই বাই এফ। প্রত্যেকটা টার্ম, এগুলো প্রত্যেকটা টার্মের, এই প্রত্যেকটা টার্ম আমি একটু আগেই তোমাদের বলে দিলাম। আচ্ছা, তাহলে কি চাইছে উইল বি ডিপোজিটেড হয়ে, আচ্ছা হাউ মেনি গ্রামস, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এদের শুধু ভ্যালুগুলো পুট করে দেবো আর কিছু নয়। আচ্ছা, আই মানে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে 10 অ্যাম্পিয়ার, টাইমটা কত 109 মিনিটস, 109 তার সঙ্গে 60 গুণ করলে আমাদের সবসময় টাইমটা সেকেন্ডে আনতে হবে। আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমরা সেই একটু আগেই বললাম যে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর, তাহলে অ্যাটমিক ওয়েট কোবাল্টের হচ্ছে 59 আর এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, আর 1 farad ইকুয়াল টু 96500 কুলম্ব। তো এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 19.99 গ্রাম। আচ্ছা, নেক্সট কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্ট্যান্স, কন্ডাক্টিভিটি এগুলো আমরা জেনে নেব যে কীভাবে বের করতে হয়। আচ্ছা, রেজিস্ট্যান্স জানতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে ইলেকট্রোলাইটিক সেলে কি দেখেছিলাম, একই সলিউশনে দুটো ইলেকট্রোড আমার ডিপ করা ছিল। তো সলিউশন কতটা হিন্ড্রেন্স প্রোভাইড করছে, যার দরুন ওই সলিউশনে থাকা আয়নগুলি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তাদের মানে ফ্লো কমে যাচ্ছে, তাকেই আমরা বলবো রেজিস্ট্যান্স। আচ্ছা, দ্য হিন্ড্রেন্স অফার্ড বাই দ্য সলিউশন ইজ কল্ড রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। আচ্ছা, এখানে এলটা কি, রেজিস্ট্যান্স তো আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, স্মল এল। তো এলটা হচ্ছে এই দুটি ইলেকট্রোডের মধ্যেকার ডিস্টেন্স। ইলেকট্রোলাইটিক সলিউশনে দুটো ইলেকট্রোড যে নেওয়া হয়েছিল ওই দুটো ইলেকট্রোডের মধ্যেকার দূরত্বই হচ্ছে এল। আবার রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, যেখানে এটা কি না এরিয়া অফ ক্রস সেকশন, এই যে ইলেকট্রোডের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে, একে আমরা বলছি এ। তাহলে এই দুটো লকে যদি কম্বাইন করি তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ। ইকুয়াল টু সাইন দিলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো এখানে আমরা দেখলাম রোকে আমরা কি বলছি, একেই আমরা বলছি রেজিস্টিভিটি। তো নেক্সট আমরা দেখে নেব যে রেজিস্টিভিটি কি।
আচ্ছা, রেজিস্টিভিটি হচ্ছে রেজিস্ট্যান্স হোয়েন সেপারেশন বিটুইন ইলেকট্রোডস ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন ইজ 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, সেটা কীভাবে হচ্ছে একটু আগে আমরা কি দেখলাম, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আচ্ছা, তাহলে রেজিস্টিভিটি আমরা বুঝবো কীভাবে না, যখন এই যে দুটো ইলেকট্রোড নিয়েছিলাম, দুটো ইলেকট্রোড ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে যে দুটো ইলেকট্রোড নিয়েছিলাম তাদের মধ্যেকার ডিস্টেন্সকে আমি বলেছিলাম এল এবং তাদের এরিয়া অফ ক্রস সেকশন আমি বলেছিলাম এ। তো এই দুটো ইলেকট্রোডের মধ্যেকার ডিস্টেন্স যখন যখন আমি কত ধরব না 1 সেন্টিমিটার, এবং ওই ইলেকট্রোডের এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন আমি 1 সেন্টিমিটার স্কোয়ার ধরব, অর্থাৎ এল এর ভ্যালু যখন 1 সেন্টিমিটার এবং এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন 1 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি যে রো ইকুয়াল টু আর, অর্থাৎ এই শর্তে যে সেপারেশন বিটুইন ইলেকট্রোডস ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন ইজ 1 সেন্টিমিটার স্কোয়ার, এই শর্তে রোধকে আমরা বলছি রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা এদের ইউনিট দেখে নেব। ইউনিট অফ আর অর্থাৎ রোধের একক হচ্ছে ওহম। যাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। আর ইউনিট অফ রো বা রেজিস্টিভিটি ওহম সেন্টিমিটার। আশা করছি রেজিস্টিভিটি তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখে নেব আচ্ছা কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি। সলিউশনে থাকা ইলেকট্রোলাইটের তড়িৎ পরিবহন করার ক্ষমতাকেই আমরা বলবো কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। দ্য পাওয়ার অফ এন ইলেকট্রোলাইট টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। তো সবার প্রথমে আমরা দেখব কন্ডাক্টেন্স। একটু আগে আমরা কি পড়লাম না রেজিস্ট্যান্স বা রোধ। কন্ডাক্টিভিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি জি। তো রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইজ কল্ড কন্ডাক্টেন্স, অর্থাৎ রোধের অনন্যকেই আমরা বলবো কন্ডাক্টেন্স। তাহলে এর ইউনিট কি হবে? তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট হবে ওহম ইনভার্স অর মো, বা একে আমরা লিখতে পারি এরকম ইনভার্স, বা একে এভাবেও লেখা যায় সিমেন্স। তো কন্ডাক্টেন্সের ইউনিট আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব কন্ডাক্টিভিটি। একটু আগে আমরা কন্ডাক্টেন্স কি দেখলাম, কন্ডাক্টেন্সকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং জি ইকুয়াল টু কী হবে 1/r, অর্থাৎ রোধের অনন্যক রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, তাকে আমরা বলছি কন্ডাক্টেন্স। আর কন্ডাক্টিভিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি কাপ্পা। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটিকে আমরা দেখেছিলাম রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইজ কল্ড কন্ডাক্টিভিটি। রোধাঙ্কের অনন্যকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি আচ্ছা রেজিস্ট্যান্স ইকুয়াল টু, আমরা এর আগে পড়েছি রো এল বাই এ। তাহলে এখান থেকে আমরা রেজিস্টিভিটি অর্থাৎ রো এর ভ্যালু কি পাবো, রো ইকুয়াল টু
RA/L, ঠিক আছে। তো রো এর ভ্যালু যদি আমরা এটা পাই, তো এখানে আমরা কন্ডাক্টিভিটি কি পাবো, যে L/RA। তাহলে কন্ডাক্টিভিটি এর ইউনিট কি হবে? আচ্ছা, রো ইকুয়াল টু RA/L, সেল কনস্ট্যান্ট। আচ্ছা, কন্ডাক্টিভিটির ইউনিট ওহম সেন্টিমিটার ইনভার্স, ওহম সেন্টিমিটার ইনভার্স, বা একে আমরা লিখতে পারি মো সেন্টিমিটার ইনভার্স। নেক্সট হচ্ছে সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট কি না, ইট ইজ দ্য রেশিও অফ সেপারেশন বিটুইন ইলেকট্রোডস অ্যান্ড এরিয়া ক্রস সেকশন। অর্থাৎ সেল কনস্ট্যান্টকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সিগমা, অর একে আমরা জি স্টার দ্বারাও প্রকাশ করতে পারি। তো সেল কনস্ট্যান্ট কাদের অনুপাত বলছে না, দুটো ইলেকট্রোড নিয়েছিলাম, তাদের মধ্যেকার দূরত্বকে কি ধরেছিলাম? স্মল এল, এবং ওই ইলেকট্রোডের এরিয়া অফ ক্রস সেকশন ক্যাপিটাল এ ধরেছিলাম। তো এদের অনুপাতকেই আমরা বলবো সেল কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে আমরা এবারে কিছু প্রবলেম দেখে নিচ্ছি। If kappa of 0.1 normal KCl is 1.2 into 10 to the power minus 2 Siemens centimeter inverse and R is 60 ohm, then find G star। অর্থাৎ সেল কনস্ট্যান্ট আমাদের নির্ণয় করতে বলেছে। কি দেওয়া আছে না, রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে আর কন্ডাক্টিভিটি দেওয়া রয়েছে। তাহলে কন্ডাক্টিভিটি দেওয়া রয়েছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 60 ওহম। কন্ডাক্টিভিটি হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। তো আমরা একটু আগেই যে ফর্মুলাটা দেখলাম, যে কন্ডাক্টিভিটি ইকুয়াল টু L/RA, এই ফর্মুলাটা একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, তাহলে কাপ্পা ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি L/A ইন্টু 1/R। তো নেক্সট কাপ্পা ইকুয়াল টু, আচ্ছা L/A কে একটু আগে আমি কি বললাম, যে সেল কনস্ট্যান্ট বা জি স্টার, দুটি ইলেকট্রোডের মধ্যেকার দূরত্ব এবং প্রতিটি ইলেকট্রোডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এদের অনুপাতকে আমরা বলবো জি স্টার বা সেল কনস্ট্যান্ট বা সিগমা। আর নিচে কি আছে? আর। তাহলে এখান থেকে কি পাবো না, জি স্টার ইকুয়াল টু কাপ্পা ইন্টু আর। কাপ্পার ভ্যালু দেওয়া আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর এর ভ্যালু হচ্ছে 60 ওহম। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেন্টিমিটার ইনভার্স। তো এইভাবে আমরা সেল কনস্ট্যান্ট বের করব। নেক্সট আর একটা প্রবলেম দেখে নিই। A conductance cell was filled with 0.02 molar KCl solution which has conductivity 2 into 10 to the minus 3 Siemens centimeter inverse. Find the resistance when sigma is 0.1 centimeter inverse. তো এখান থেকে আমরা ডাটাগুলো আগে কালেক্ট করে নিই। ফার্স্টে কি রয়েছে, কন্ডাক্টিভিটি দেওয়া রয়েছে কত, 2 into 10 to the power minus 3 Siemens সেন্টিমিটার ইনভার্স। আর কি ভ্যালু দেওয়া রয়েছে, এত মোলার KCl। আচ্ছা, সেল কনস্ট্যান্ট দেওয়া রয়েছে সিগমা और জি স্টার ইকুয়াল টু 0.1
সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম কি যে কাপ্পা ইকুয়াল টু L/RA, এই ফর্মুলাটা একটু আগে আমরা শিখলাম। তাহলে কাপ্পা ইকুয়াল টু কী লিখতে পারি, যে L/A কে আমরা কি বলি, সেল কনস্ট্যান্ট বা জি স্টার, আর নিচে কি থাকলো আর। বা এখান থেকে আর ইকুয়াল টু কী হবে, জি স্টার বাই কে। জি স্টারের ভ্যালু আমার দেওয়া রয়েছে সিগমা 0.1, আর কে অর্থাৎ কন্ডাক্টিভিটি রয়েছে 2 × 10⁻³ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 50 ওহম। তো এরকম টাইপের প্রবলেম তোমাদের এক্সামে দেয়। নেক্সট আমরা দেখব মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি কি বলছে না, দ্য কন্ডাক্টিভিটি অফ 1 mole অফ অ্যান ইলেকট্রোলাইট হোয়েন সেপারেশন বিটুইন electrodes is 1 centimeter and area is so large that whole of the solution is contained between them। তার মানে হলো ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় আমরা যে দুটি ইলেকট্রোড নিয়েছিলাম তাদের মধ্যেকার দূরত্ব হতে হবে 1 সেন্টিমিটার, এবং ওই ইলেকট্রোডের এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি যত খুশি নিতে পারি, যাতে ওই সলিউশনকে তাদের মধ্যে রাখা যায়। তার মানে হলো ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় আমরা এই দুটি ইলেকট্রোড যে নিয়েছিলাম তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা 1 সেন্টিমিটার, এটা হচ্ছে ফিক্সড, এটা 1 সেন্টিমিটার নিতেই হবে। কিন্তু এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন এটার কোনো লিমিট নেই, এটার কোনো লিমিট নেই, এটাকে আমি যত খুশি বাড়াতে পারি যাতে পুরো সলিউশনটা এই দুটি ইলেকট্রোডের মধ্যে চলে আসে। অর্থাৎ দুটো ইলেকট্রোডকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো এবং ওই দুটি ইলেকট্রোডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন সেটা আমি যত খুশি নিতে পারি যাতে সলিউশনটা পুরোপুরি এর মধ্যে চলে আসে। এই শর্তে এই সলিউশনে থাকা 1 মোল পরিমাণ ইলেকট্রোলাইট সম্পূর্ণ বিশ্লেষিত হয়ে যতটা পরিমাণ তড়িৎ পরিবহন করবে তাকেই আমরা বলবো মোলার কন্ডাক্টিভিটি, যাকে আমরা এক্সপ্রেস করছি ল্যামডা এম এর মাধ্যমে। তো এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী হবে না, কন্ডাক্টিভিটি ইন্টু 1000 বাই এম। আচ্ছা, এখানে ল্যামডা এম তাহলে কি বললাম, ল্যামডা এম হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। আচ্ছা, কাপ্পা তো আমরা জানি এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর থাকলো এম, এম হচ্ছে মোলারিটি। যেটা কিসে রয়েছে না মোল পার লিটারে রয়েছে। এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তো এই হলো আমার মোলার কন্ডাক্টিভিটি। এরপরে আমরা জেনে নেব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি এখানে আলাদা কিছু নেই, শুধু কিছু জায়গায় চেঞ্জ করে নিতে হবে। এখানে মোলারের জায়গায় আমরা লিখব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আচ্ছা, এখানে আর কোথায় চেঞ্জ হবে, 1 মোল আমরা যে ইলেকট্রোলাইট নিয়েছি তার পরিবর্তে আমরা লিখব 1
গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা নেক্সট, আচ্ছা ল্যামডা এম এর জায়গায় আমরা এখানে লিখব ল্যামডা ইকুইভ্যালেন্ট। আচ্ছা এখানে মোলারিটি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে না নর্মালিটি হয়ে যাবে। তাহলে ল্যামডা এম এর জায়গায় আমরা লিখব শুধু ল্যামডা ইকুইভ্যালেন্ট, মোলারিটি আমার হয়ে যাবে নর্মালিটি। আচ্ছা আর কি চেঞ্জ হবে, তাহলে এই ল্যামডা এম এর জায়গায় আমরা লিখব ল্যামডা ইকুইভ্যালেন্ট। মোলার কন্ডাক্টিভিটি, সেটা মোলার আর থাকবে না, সেটা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আচ্ছা এখানে এমটা হয়ে যাবে এন, যাকে আমরা বলছি নর্মালিটি। আর তার ইউনিটটা হয়ে যাবে মোল পার লিটার, আর থাকবে না, কি হবে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। আচ্ছা ইউনিটেও চেঞ্জ আসবে, ইউনিটটা কি হবে এখানে মোল ইনভার্সের জায়গায় কি হয়ে যাবে না গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তো এইগুলো আমাদের মোলার কন্ডাক্টিভিটি এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। নেক্সট এখান থেকে আমরা কিছু প্রবলেম দেখে নেব। বলেছে দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ 0.04 মোলার সলিউশন অফ MgCl to each 200 Siemens centimeter square mole inverse at 298 Kelvin. A cell with electrodes that are 2 cm square in surface area and 0.5 cm apart is filled with MgCl2 solution. Find conductance. তো এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিচ্ছি। মোলারিটি কত দেওয়া রয়েছে 0.04। আচ্ছা আর কি দিয়েছে না মোলার কন্ডাক্টিভিটি যার ভ্যালু রয়েছে 200। আচ্ছা দুটো ইলেকট্রোডের মধ্যে দূরত্ব কত দিয়েছে 0.5। এরিয়া অফ ক্রস সেকশন আমাদের দিয়েছে 2 সেন্টিমিটার স্কোয়ার। কি চাইছে কন্ডাক্টেন্স চাইছে। তো আমরা ফর্মুলা লিখব ল্যামডা এম ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইন্টু 1000 বাই মোলারিটি। ল্যামডা এম এর ভ্যালু কত দেওয়া রয়েছে 200 ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইন্টু 1000 বাই, আচ্ছা মোলারিটি আছে 0.04। তো এখান থেকে আমরা কন্ডাক্টিভিটি পাবো, সেটা কত পাবো না 8 ইন্টু 10⁻³ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। কিন্তু কন্ডাক্টিভিটি তো আমার চাইনি, চাইছে আমার কন্ডাক্টেন্স। তো আমরা এই ফর্মুলা ইউজ করব যে কন্ডাক্টিভিটি ইকুয়াল টু L/R A। কন্ডাক্টিভিটি ভ্যালু কত পেয়েছি 8 ইন্টু 10⁻³ ইকুয়াল টু, আচ্ছা এখানে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 0.5। এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 2 ইন্টু, আরেকটা জিনিস লক্ষ্য করবে, তাহলে এল এর ভ্যালু বসালাম আর এ এর ভ্যালু বসালাম, কি বাকি থাকলো 1/R। 1/R মানে কি রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, তাহলে তাকে আমরা কি লিখতে পারি কন্ডাক্টেন্স। তো এখান থেকে আমরা কন্ডাক্টেন্স পেয়ে যাব কত 32
ইন্টু 10⁻³ মো। তো এইভাবে আমরা কন্ডাক্টেন্স নির্ণয় করলাম। নেক্সট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি থেকে একটা প্রবলেম আমরা দেখে নেব। আচ্ছা, the resistance of 0.1 normal solution of formic acid is 200 ohm and cell constant is 2 cm inverse। আচ্ছা, এটা ইনভার্স হবে। এটা ইনভার্স হবে। তাহলে কি চাইছে? দ্য ল্যামডা ইকুইভ্যালেন্ট অফ 0.1 নর্মাল ACHH। আচ্ছা, আমার কি কি ভ্যালু দেওয়া রয়েছে? আমার এখানে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 200 ওহম। আর কি রয়েছে না, সেল কনস্ট্যান্ট দেওয়া রয়েছে G স্টার ইকুয়াল টু 2 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, আর কি রয়েছে না, নর্মালিটি দেওয়া রয়েছে 0.1। তো এরপর আর কিছু না, আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কন্ডাক্টিভিটি ইন্টু 1000/n। তো ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কন্ডাক্টিভিটি কত দেওয়া রয়েছে? আচ্ছা, কন্ডাক্টিভিটি আমাদের বের করতে হবে আলাদা করে। কন্ডাক্টিভিটি ইকুয়াল টু আমরা একটু আগে পড়েছি যে সেল কনস্ট্যান্ট বাই রেজিস্ট্যান্স। সেল কনস্ট্যান্টের ভ্যালু আমার কত দেওয়া রয়েছে 2, আর রেজিস্ট্যান্স আছে 200। তাহলে এখান থেকে আমরা কন্ডাক্টিভিটি পেয়ে যাব কত? 10⁻²। তো সেই ভ্যালু এখানে আমরা পুট করলাম 10⁻² ইন্টু 1000। আচ্ছা, নর্মালিটি দেওয়া রয়েছে 0.1। তো এখান থেকে আমরা ল্যামডা ইকুইভ্যালেন্ট কত পাবো না 100। এর ইউনিট কী হবে? সিমেন্স, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেখানে আমরা ব্যাটারি, করোশন এবং ফুয়েল সেল সম্বন্ধে আলোচনা করব।